হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি মনোমুগ্ধকর কাহিনী, নাম গোপাল ভাঁড় ও চাঁদের বিশ্লেষণ। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আজ প্রথম দিন আমাদের ভিডিও দেখছেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুগণ, গোপাল ভাঁড় সামান্য একজন ভাঁড় হলে কি হবে? গোপাল ভাঁড়ের বুদ্ধির চর্চা সারা ভারতে চলত। তাই গোপাল ভাঁড় বা তার মতো একজন কাউকে রাজ দরবারে থাকা উচিত, এরকম আশা প্রায় সকল রাজা মহারাজারা করত। কিন্তু গোপাল ভাঁড় সর্বদা কৃষ্ণচন্দ্রের রাজ দরবারের শোভা বাড়াত। তাই কোনো মহারাজের কোনো সমস্যার সমাধান না করতে পারলে তারা কৃষ্ণচন্দ্রের কাছে অনুরোধ করত যে কয়েকদিনের জন্য গোপাল ভাঁড়কে তাদের রাজ্যে পাঠিয়ে দিতে, যাতে করে তাদের রাজ্যের সমস্যার সমাধান গোপাল ভাঁড়ের দ্বারা সার্থক হয়। এরকম একবার মুর্শিদাবাদের সম্রাটের কিছু সমস্যার সমাধান বেশ কিছুদিন থেকে হচ্ছিল না। তাই সম্রাট রাজা কৃষ্ণচন্দ্রের কাছে একজন হাতের দূতের কাছে একটি চিঠি পাঠালেন, যাতে লেখা ছিল যে মুর্শিদাবাদে তেমন কিছু সমস্যা আছে যার সমাধান কেবল গোপালই করতে পারবে। মুর্শিদাবাদের বাদশার চিঠি মহারাজ কৃষ্ণচন্দ্র না বলতেই পারে না। তাই তখনই মহারাজের আদেশ হলো যে আগামীকাল গোপাল ভাঁড় মুর্শিদাবাদে যাবে এবং বাদশাকে তার সমস্যা সমাধান করে খুশি করবে। তাতে গোপালকে যতদিন থাকতে হয় ও মুর্শিদাবাদে থাকতে পারে। মহারাজের আদেশ গোপালও খুশি খুশি রাজি হয়ে গেল। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ছটফট করছে, যদি গোপাল ওখানে সফল হয়ে যায় অথবা মন্ত্রীর নামে বাদশার কাছে কোনো রকম নালিশ বা মন্ত্রীর নামে নালিশ করে। তাই মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মহারাজ, গোপাল একা হয়তো পারবে না, তাই গোপালের সাহায্য করার জন্য আমিও গোপালের সাথে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। মহারাজ কৃষ্ণচন্দ্র রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা দুজনে যাও এবং কৃষ্ণনগরের নাম উজ্জ্বল করে ফিরো। কিন্তু মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্য তো অন্য। সে চায় গোপালের রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে এবং নিজের স্বার্থ বজায় রাখতে। মহারাজের কথা মতো গোপাল ভাঁড় ও মন্ত্রীমশাই মুর্শিদাবাদ রওনা হলেন। সেখানে পৌঁছাতেই বাদশাহ খুবই আনন্দিত হলেন এবং গোপালের খুব আড়ম্বরের সহিত স্বাগত করলেন। যেহেতু বাদশাহ গোপাল ভাঁড়কে ডেকেছিল, তাই গোপাল ভাঁড়ের স্পেশাল আপ্যায়ন করল এবং মন্ত্রীকে খুব বেশি সম্মান জানালো না। এর জন্য মনে মনে মন্ত্রীমশাই বেশ ক্ষুণ্ণ হলেন এবং এর জন্য গোপালকেই দায়ী করলেন। তাই গোপালের সম্মান কি করলে নষ্ট হবে সেই কথায় ভাবতে লাগল। এভাবে মুর্শিদাবাদে বেশ কিছুদিন কেটে গেল এবং বাদশার সমস্ত সমস্যার সমাধান ও গোপাল ভাঁড়ের সাহায্যেই হয়ে গেল। তাই বাদশাহ খুবই খুশি। মন্ত্রী তার কাজে কোনো রকম বাধা উৎপন্ন করতে পারল না। মুর্শিদাবাদে গোপাল ভাঁড়ের খুব খ্যাতি হতে লাগলো। তারপর ফেরার দিনে বাদশাহ গোপাল ভাঁড়কে পুরস্কৃত করার জন্য ডাকলেন। পিছনে পিছনে মন্ত্রী মশাইও এলেন। তখন বাদশাহ গোপাল ভাঁড়কে একটু অপ্রস্তুতিতে ফেলার জন্য গোপালকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। গোপাল, মুর্শিদাবাদে তোমার অতিথি আপ্যায়ন কেমন লাগলো? গোপাল বলল, সর্বোত্তম জাহাপনা। যেমনি সর্বোত্তম জাহাপনা বলেছে, অমনি বাদশাহ বলে উঠল, তার মানে তুমি বলতে চাও কি
সব থেকে ভালো, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের থেকেও ভালো? বাদশার মুখে কথা শুনে গোপালকে বুঝতে অসুবিধা হলো না যে বাদশা তাকে সংকটে ফেলতে চাইছে। কারণ বাদশাকে খুশি করার জন্য যদি মহারাজের এতটুকু অসম্মান হয়, তাহলে মন্ত্রীমশাই অবশ্যই মহারাজের কাছে আমার নামে নালিশ করবেন। তাই গোপাল বুঝে সুঝেই উত্তর দিল, না জাহাপনা, দুজনেই সর্বোত্তম, অর্থাৎ আপনার হিসাবে আপনি সর্বোত্তম এবং মহারাজের কৃষ্ণচন্দ্রের হিসাবে উনিও সর্বোত্তম। তখন বাদশাহ গোপালের উত্তরে সন্তুষ্ট হলেন। তখন বাদশাহ আবার প্রশ্ন করলেন, আমার শাসন ব্যবস্থা এবং রাজা কৃষ্ণচন্দ্রের শাসন ব্যবস্থার বিষয়ে তুমি কি বলতে চাও? ফের গোপাল দুবিধায় পড়ে গেলেন। এদিকে মন্ত্রী মশাই অপেক্ষা করছেন যে গোপাল কখন কিছু ভুল করবে, যার ফলে বাদশাহ গোপালকে শাস্তি দেবে, অথবা বাদশাহকে খুশি করার জন্য এমন কিছু বলবে যেটা মহারাজের অসম্মান হবে, আর আমি গিয়ে মহারাজকে বলে দেব। কিন্তু গোপাল ভাঁড় অনেক ভেবে চিন্তে উত্তর দিলেন, জাহাপনা, আপনার শাসন কার্য পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, যা সমস্ত ভারতবর্ষকে আলোকিত করছে। এ কথা শুনে বাদশাহ বলল, আর তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের শাসন? জাহাপনা, মহারাজের শাসন আধখানা চাঁদের মতো। এ কথা শুনে বাদশাহ বলল, বাহ, বেশ 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 বলেছ তুমি। আমি তোমার উত্তরে খুবই খুশি হয়েছি। এই নাও, তোমাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করলাম। এসব দেখে মন্ত্রীমশাই যেমন রেগে লাল হয়ে গেলেন, কারণ গোপাল 1000 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কার পেয়েছে, এবং অপরদিকে তেমনি খুশিও হলেন যে তার এখানে আসার কারণ সার্থক হয়েছে। কারণ মহারাজকে নালিশ করতে পারবে যে গোপাল মহারাজের অসম্মান করেছে, বাদশাকে পূর্ণিমার চাঁদ ও মহারাজকে আধখানা চাঁদ বলেছে। সেদিনই দুপুরে গোপাল ভাঁড় মন্ত্রীমশাই কৃষ্ণনগরে ফিরে এলেন এবং মহারাজ বাদশার লেখা চিঠি দিলেন, যাতে লেখা ছিল যে গোপালের কাছে তিনি খুব খুশি হয়েছেন। চিঠি পড়ে মহারাজও খুব খুশি হলেন এবং সভার সকলে জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয় বলে গোপালের মনোবল বাড়াতে লাগলেন। ঠিক সেই সময় মন্ত্রীমশাই বললেন, মহারাজ, গোপাল বাদশার সামনে বাদশাকে খুশি করার জন্য আপনাকে অসম্মান করেছে। বাদশাকে পূর্ণিমার চাঁদ এবং আপনাকে আধখানা চাঁদ বলে আপনার অপমান করেছে। তখন মহারাজও খুব রেগে গেলেন এবং গোপালকে এর কারণ জানতে চাইলেন। গোপাল পুরো ঘটনাটা মহারাজকে ব্যাখ্যা করলেন এবং বললেন, মহারাজ, এতে আপনার অসম্মান হয়নি, আপনার সম্মান বেড়েছে। তখন মহারাজের প্রশ্ন, কিভাবে? গোপাল বলল, পূর্ণিমার চাঁদ মানেই তার পরদিন থেকে আস্তে আস্তে করে আকার ছোট হতে হতে একদিন শেষ হয়ে যাবে, যখন আর চাঁদ থাকবে না। কিন্তু আধখানা চাঁদ দৈনিক একটু একটু করে বাড়তে বাড়তে একদিন পূর্ণিমার চাঁদ হবে, এবং সেদিন সেই চাঁদ অর্থাৎ আপনি পৃথিবীকে আলোকিত করবেন এবং সারা পৃথিবী আপনাকে দেখে খুশি হবে। তাহলে মহারাজ, আপনি বলুন, পূর্ণিমার চাঁদ ভালো নাকি আধখানা চাঁদ ভালো? এ কথা শুনে মহারাজ খুশিতে গদগদ হয়ে গেল। তখন মহারাজ বলতে বাধ্য হলো যে, সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নাই। এ কথা শুনে মন্ত্রীমশাইয়ের আরও অপমান হলো এবং তিনি নিজেকে অপমানিত বোধ করে সভার এক কোণে মুখ নিচে করে দাঁড়িয়ে রইলেন। তাহলে বন্ধুগণ, দেখলেন গোপাল ভাঁড়ের বুদ্ধি কিভাবে কাহানিকে ঘুরিয়ে ফেলতে পারে। বন্ধুগণ, আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার অবশ্যই করবেন। আজকের কাহিনী এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।